আমিরাত কাতারে তেল স্থাপনা, মার্কিন কনসুলেট ও ঘাঁটিতে হামলা। সর্বোচ্চ নেতা হলেন খামেনি পুত্র মুস্তাবা। তেহরানের প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাবি ট্রাম্পের। দুবাইয়ে আটকে পড়াদের ফেরাতে বিশেষ ফ্লাইট পরিচালনার অনুমতি। নিরাপত্তা সংকটে কমতে পারে রেমিটেন্স প্রবাহ। জ্বালানি আমদানি ও রিজার্ভও চাপে পড়ার শঙ্কা। সিরিজ বৈঠকে পল কাপুর। মার্কিন বাণিজ্য চুক্তিতে নেতিবাচক কিছু থাকলে দর কষাকষির সুযোগ দেখছে বাংলাদেশ। বিনিয়োগে নন ট্যারিফ বাধা দূর করার আহ্বান যুক্তরাষ্ট্রের। অফিস টাইমে নারায়ণগঞ্জে ভূমি অফিসে ঝুলছিল তালা। প্রতিমন্ত্রীর আকস্মিক পরিদর্শনে তড়িঘড়ি করে আসেন কর্মকর্তা। ঢাকা মেডিকেলে ঝটিকা সফরে স্বাস্থ্যমন্ত্রী। এবং ফ্যামিলি কার্ডে দলীয়করণ ঠেকানো গেলে বদলে যাবে সামাজিক সুরক্ষার চিত্র। উপকারভোগী বাছাইয়ে কঠোরতার আশ্বাস জনপ্রতিনিধির। সময় সংবাদের সঙ্গে আছি আমি মনির হোসাইন। একযোগে সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব ও কাতারে মার্কিন কনসুলেট, ঘাঁটি ও জ্বালানি স্থাপনায় ড্রোন হামলা চালিয়েছে ইরান। তেহরানে পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। 1 মিনিটের জন্য ইরানে হামলা বন্ধ করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে নেতানিয়াহু বাহিনী। ইরানে এখন পর্যন্ত প্রাণহানি ছাড়িয়েছে 1000। এর মধ্যেই ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে আয়াতুল্লাহ আলী খামিনির ছেলে মুস্তফা খামিনির নাম ঘোষণা করা হয়েছে। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যা, যার প্রতিশোধ নিতে মরিয়া ইরান। হত্যার জবাবে সংযুক্ত আরব আমিরাতের অন্যতম ফুজাইজার একটি তেল স্থাপনায় ড্রোন হামলা চালিয়েছে তেহরান। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, একটি ড্রোন হামলা প্রতিহত করার সময় এই আগুনের সূত্রপাত হয়। একই সঙ্গে দুবাইয়ের মার্কিন কনসুলেট ভবনে হামলা চালিয়েছে ইরান। সেখান থেকে ধোঁয়ার কুণ্ডলী বের হতে দেখা যায়। কাতারের আল উদেদ মার্কিন বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তেহরান। একই দিন ইরানের ক্ষেপণাস্ত্র আঘাতে ইসরায়েলের রামাত গান শহরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এ হামলায় যানবাহন ও একটি ভবন আগুনে ভস্মীভূত হয়ে যায়। এ ঘটনায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন। অন্যদিকে ইরান জুড়ে অব্যাহত আছে ইসরায়েলি হামলা। ইরানের কুম শহরে অবস্থিত অ্যাসেম্বলি অফ এক্সপার্টসদের সদর দফতর গুড়িয়ে দিয়েছে তেল আবিব। ইরানের পাশাপাশি লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠীর ওপরও হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। 1 মিনিটের জন্য ইরানে হামলা বন্ধ করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের সেনাবাহিনীর মুখপাত্র। এদিকে ইরানের বিরুদ্ধে যুদ্ধের দায় নিজ কাঁধে নিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে জার্মান চ্যান্সেলরের সঙ্গে বৈঠকে ট্রাম্প বলেন, ইসরায়েল যুদ্ধ শুরুর জন্য উস্কানি দেয়নি, বরং তিনিই নেতানিয়াহুকে এ হামলার জন্য প্ররোচিত করেছেন। মার্কিন হামলায় ইরানের সব প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে বলেও দাবি ট্রাম্পের। মধ্যপ্রাচ্যের সংঘাতের উত্তাপ পৌঁছে গেছে ইউরোপের দুয়ারেও। এর মধ্যেই ফ্রান্স ও যুক্তরাজ্য মার্কিন ইসরায়েলি বাহিনীর পক্ষে যুদ্ধে যোগ দেওয়ার জন্য নিজেদের সেনা পাঠানোর ঘোষণা দিয়েছে। ন্যাটোভুক্ত বেশ কিছু দেশ তাদের সামরিক ঘাঁটি ব্যবহারের সুযোগ দিচ্ছে, তবে স্পেন এতে অসম্মতি জানিয়েছে। জবাবে মাদ্রিদের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক শেষ করে দেওয়ার হুমকি দিয়েছে ওয়াশিংটন। চলমান সংঘাতের মধ্যেই নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে মোস্তফা খামেনির নাম ঘোষণা করেছে ইরানের অন্তর্বর্তী নেতৃত্ব পরিষদ। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। ইরান, ইসরায়েল ও মিত্র দেশগুলোর মধ্যকার পাল্টাপাল্টি হামলায় উত্তপ্ত গোটা অঞ্চল। এর সরাসরি প্রভাব পড়তে শুরু করেছে বাংলাদেশের প্রবাসী শ্রমবাজারে। একদিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কয়েকশো রেমিটেন্স যোদ্ধার অনিশ্চিত অপেক্ষা, অন্যদিকে মধ্যপ্রাচ্যে থাকা প্রবাসীদের জানমালের নিরাপত্তা নিয়ে বাড়ছে উদ্বেগ। বিশ্লেষকরা বলছেন, এই যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে সংকটে পড়বে দেশের জ্বালানি নিরাপত্তা এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ। মধ্যপ্রাচ্যের আকাশে যুদ্ধের আগুন আর বাংলাদেশের সাধারণ শ্রমিকের কপালে দুশ্চিন্তার ভাঁজ। ইরান ইসরায়েল উত্তেজনার আঁচ পৌঁছে গেছে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরেও। যারা স্বপ্ন নিয়ে পাড়ি দিতে চেয়েছিলেন বিদেশের মাটিতে, তাদের যাত্রা এখন অনিশ্চিত। ফ্লাইট বাতিল আর ভিসা প্রসেসিং বন্ধ হয়ে যাওয়ায় গত কয়েকদিনে আটকে পড়েছেন শত শত রেমিটেন্স যোদ্ধা। সময় মতো পৌঁছাতে না পারলে অনেকেরই কর্মস্থলে যোগ দেয়া কিংবা ভিসার মেয়াদ শেষ হওয়ার শঙ্কা তৈরি হয়েছে। বাংলাদেশে আছি, এখন আইসি 13 দিন আকামা ডেট আছে, এখন কি হয় মানে নিজে বলতে পারি নাই। গরিব মানুষ আমরা। দুবাইয়ের যে ভিসা অনেকে 2 দিন 3 দিন আছে, এবং আছে কেউ আছে 1 মাস। ততই জলদি করার জন্য সরকার আবেদন করছি। এখন বলতেছে ফ্লাইট ক্যান্সেল,
তাহলে আমরা আসলে নাম্বার যেটা দিছে এটার সাথে যোগাযোগ করা কোন কানেক্ট করা কোনো লাইন পাইতেছি না। অর্থনীতিবিদরা বলছেন চলমান পরিস্থিতিতে রেমিটেন্স প্রবাহে নেতিবাচক প্রভাব পড়বে। পাশাপাশি দেশের জ্বালানি তেল আমদানির প্রধান উৎস মধ্যপ্রাচ্য, তাই দ্রব্যমূল্যের উপর পড়তে পারে এর নেতিবাচক প্রভাব। অবস্থায় তো আসলে সাধারণ ব্যবসা বাণিজ্য যেগুলো চলেন উৎপাদনও চলছে না সেভাবে। এই কারণেই আমার কাছে মনে হচ্ছে যে এইবার রেমিটেন্সে একটা বড় আঘাত আসবে। আমাদের জ্বালানি নিরাপত্তা একটা বড় রকমের সংকট তৈরি হবে খুব দ্রুত, কারণ আমাদের অন্য কোনো আর জায়গা নেই যেখান থেকে আমরা আসলে এই তেল আমদানি করব। তো আর তেল আমদানি না হলে তাহলে আমাদের যানবাহন কীভাবে চলবে, আর এটি ছাড়াও যে বিদ্যুৎ উৎপাদন, তারপরে একই সঙ্গে যে কারখানা, সেগুলো চলবে কিভাবে? বাংলাদেশের মোট রেমিটেন্সের বড় অংশ আসে মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে। যুদ্ধ পরিস্থিতি দীর্ঘায়িত হলে শ্রমিক পাঠানো যেমন বাধাগ্রস্ত হবে, তেমনি বিদ্যমান শ্রমিকদের চাকরিও ঝুঁকিতে পড়তে পারে। কর্মীরা যাবার জন্য যে অপেক্ষায় আছে, তাদের ফ্লাইট স্থগিত হয়ে রয়েছে। এতে কিন্তু কর্মীদের যে ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। এই ভিসার মেয়াদ শেষ হয়ে গেলে তারা কিন্তু সেখান থেকে চাকরি হারাতে পারে। অন্যদিকে দেখা যাবে যে তার এই ভিসার মেয়াদ শেষ হওয়ার পর আবার এই ভিসা কোথায় কিভাবে নিবে, সেটি একটা বড় সংকটে পড়তে পারে। আমাদের অভিবাসন খাতের জন্য এখন আমরা মধ্যপ্রাচ্যের মুখিতা সেটাকে কমিয়ে আমরা ইউরোপ, ইতালি, জাপান এসব দেশগুলো কিন্তু আমাদের বহুমুখীকরণ করতে হবে। মধ্যপ্রাচ্যের এই সংকট কেবল একটি আঞ্চলিক যুদ্ধ নয়, বরং বাংলাদেশের অর্থনীতির জন্য একটি বড় সতর্কবার্তা। অতি নির্ভরশীলতা কমিয়ে বিকল্প শ্রমবাজার ও জ্বালানির উৎস না খুঁজলে আগামীতে হয়তো আরো বড় মূল্য দিতে হতে পারে বাংলাদেশকে। মানিক মোহাম্মদ ওমর, সময় সংবাদ, ঢাকা। মধ্যপ্রাচ্য যুদ্ধের সার্বিক পরিস্থিতি বিবেচনায় দুবাইয়ে আটকে পড়াদের দেশে ফিরিয়ে আনতে ইউএস বাংলা সহ কয়েকটি এয়ারলাইন্সকে বিশেষ ফ্লাইট পরিচালনার অনুমতি দিয়েছে দুবাই এয়ারপোর্ট কর্তৃপক্ষ। মধ্যপ্রাচ্যগামী ও মধ্যপ্রাচ্য থেকে ঢাকামুখী ফ্লাইটের বিস্তারিত জানাতে এই মুহূর্তে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আছেন সহকর্মী অন্তরা সেন। সরাসরি যাচ্ছি তার কাছে। মধ্যপ্রাচ্যের সংঘাতের জেরে একের পর এক বাতিল হচ্ছে মধ্যপ্রাচ্যগামী আন্তর্জাতিক ফ্লাইটগুলো। 28 ফেব্রুয়ারি থেকে ইরাক, ইরান, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত সহ বিভিন্ন দেশের আকাশ সীমা বন্ধ করে দেওয়ার কারণে কিন্তু এই বাংলাদেশ সহ বিভিন্ন দেশের মধ্যপ্রাচ্যগামী যে আন্তর্জাতিক ফ্লাইটগুলো রয়েছে সেগুলো কিন্তু বাতিল হচ্ছে। এ পর্যন্ত ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাতিল হয়েছে 173টি ফ্লাইট। এর মধ্যে আজই বাতিল হয়েছে 25টি ফ্লাইট। কাতার এয়ারওয়েজের 4টি, কুয়েত এয়ারওয়েজের 2টি, জাজিরা এয়ারওয়েজের 2টি, এয়ার অ্যারাবিয়ার 8টি ফ্লাইট, এমিরেটসের 5টি, ইউএস বাংলার 4টি, মোট 25টি ফ্লাইট কিন্তু আজ বাতিল হয়েছে। এর মধ্যে আগামী 5 মার্চ পর্যন্ত মধ্যপ্রাচ্যের 6টি গুরুত্বপূর্ণ রুটের সব ফ্লাইট কিন্তু বাতিল ঘোষণা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এদিকে আটকে পড়া বাংলাদেশিরা যারা রয়েছে তাদেরকে ফিরিয়ে আনতে কিন্তু ঢাকা দুবাই রুটে 2টি বিশেষ ফ্লাইট পরিচালনা করবে ইউএস বাংলা। প্রথম ফ্লাইটটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আজ সন্ধ্যা 7:20 দুবাইয়ের উদ্দেশ্যে উড্ডয়ন করবে। একই ফ্লাইট দুবাই থেকে স্থানীয় সময় রাত 12:20 ঢাকার উদ্দেশ্যে রওনা দেবে। আর দ্বিতীয় যে বিশেষ ফ্লাইটটি রয়েছে সেটি 5 তারিখ অর্থাৎ আগামীকাল ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিকাল 5:15 দুবাইয়ের উদ্দেশ্যে উড্ডয়ন করবে। আর একই ফ্লাইট কিন্তু দুবাই থেকে স্থানীয় সময় রাত 10টায় ঢাকার উদ্দেশ্যে রওনা হবে। যেসব বাংলাদেশি যাত্রীদের ভিসার মেয়াদ এরই মধ্যে শেষ হয়েছে কিংবা শিগগিরই শেষ হতে যাচ্ছে তাদেরকে কিন্তু অগ্রাধিকারের ভিত্তিতে এখানে কিন্তু ভ্রমণের সুযোগ দেওয়া হবে বলে জানিয়েছে ইউএস বাংলা এয়ারলাইন্স কর্তৃপক্ষ। দুবাই এয়ারপোর্ট যে অথরিটি সার্বিক পরিস্থিতি বিবেচনায় কিন্তু ইউএস বাংলা, এয়ার ইন্ডিয়া, এমিরেটস সহ বেশ কয়েকটি এয়ারলাইন্সকে এই সুবিধা দিয়েছে যাতে তারা দুবাইয়ে আটকে পড়া প্রবাসীদেরকে দেশে ফিরিয়ে আনতে পারে। এই ছিল আমার কাছে এখানকার সর্বশেষ খবরাখবর। সরাসরি যুক্ত ছিলাম হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে। অন্তর্বর্তী সরকারের শেষ সময়ে হওয়া মার্কিন বাণিজ্য চুক্তিতে নেতিবাচক কিছু থাকলে দর কষাকষির সুযোগ রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। এদিকে বিনিয়োগে নন ট্যারিফ বাধা দূর করতে নতুন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। সকালে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে বৈঠকের পর দুই মন্ত্রী একথা জানান।
দ্বিপাক্ষিক এ বৈঠকে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্প্রতি করা বাণিজ্য চুক্তি নিয়ে কোনো আলোচনা হয়নি বলেও জানান বাণিজ্যমন্ত্রী। তবে চুক্তির শর্ত নিয়ে এখনও দর কষাকষির সুযোগ আছে বলে জানান তিনি। এর আগে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেন পল কাপুর। দ্বিপাক্ষিক বৈঠক ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে জানান তিনি। অর্থ ও জ্বালানি মন্ত্রী সহ ব্যবসায়ী নেতাদের সঙ্গেও বৈঠকের কথা রয়েছে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর। আমাদের কাছে এখন পর্যন্ত সেরকম কিছু প্রতীয়মান হয় নাই। আর আরেকটা জিনিস আমি বলি, কোনো চুক্তি এন্ড অফ লাইফ না, জীবনের সর্বশেষ কিছু না। প্রত্যেকটা চুক্তিতে সেলফ কেয়ারিংয়ের জন্য তার নিজস্ব কিছু ধারা থাকে, এবং সেখানে তো এরকম যদি কোনো দিন আমাদের কাছে কিছু প্রতীয়মান হয় যে এই ধারাটার সংযোজন, বিয়োজন, পরিবর্তন দরকার, সেখানে ফার্দার নেগোসিয়েশনের স্কোপ তো সবসময় রয়েছে। অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন ঢাকায় সফররত মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। এই মুহূর্তে সচিবালয়ে আছেন সহকর্মী শুভ খান, সরাসরি যাচ্ছি তার কাছে। শুভ, মার্কিন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে জ্বালানি মন্ত্রীর বৈঠকে মাত্রই শেষ হয়েছে। এখন কিছুক্ষণের মধ্যে আমরা জানতে পেরেছি বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এ বিষয়ে ব্রিফ করবেন। তবে যেহেতু এই মুহূর্তে তিনি সরকারের বিভিন্ন মন্ত্রীদের সঙ্গে বৈঠক করছেন, তো আমরা যতটুকু এখানে জানতে পেরেছি যে জ্বালানি ক্ষেত্রে হয়তো বা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সহযোগিতা জোরদারের বিষয়গুলো নিয়ে আলোচনা হতে পারে। পাশাপাশি জ্বালানি সরবরাহের ক্ষেত্রেও মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতাও চাওয়া হতে পারে। তো সবকিছু আসলে কিছুক্ষণের মধ্যে জ্বালানি মন্ত্রী তিনি বিষয়টি নিশ্চিত করে আসলে বক্তব্য দিবেন। এর আগে আমরা যেটি দেখেছি যে বাণিজ্য মন্ত্রীর সঙ্গে বৈঠক হয়েছে, সেই বৈঠকের ক্ষেত্রে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়েছে নতুন সরকারের সাথে তারা নিবিড়ভাবে কাজ করতে আগ্রহী। সেক্ষেত্রে তারা বাংলাদেশে বিনিয়োগও বাড়াতে চায় এবং সেক্ষেত্রে বেশ কিছু বাধার কথা তারা বাণিজ্য মন্ত্রীর সামনে তুলে ধরেছেন, এবং তার মধ্যে অন্যতম একটি হচ্ছে নন ট্যারিফ ব্যারিয়ার যেগুলো আছে সেগুলো তারা তুলে দেওয়ার জন্য নতুন সরকারের কাছে আহ্বান জানিয়েছেন। তারা বলছেন যে এই বাধাগুলো তুলে দেওয়া হলে বাংলাদেশ মার্কিন বিনিয়োগের একটি অন্যতম গন্তব্যে পরিণত হবে, এমনটি বাণিজ্য মন্ত্রীর পক্ষ থেকে দাবি করা হয়েছে। আর বাণিজ্য চুক্তির বিষয়ের ক্ষেত্রে আমরা বাণিজ্য মন্ত্রীর কাছ থেকে যেটি জানতে পেরেছি যে আসলে এই চুক্তিটিকে পুরোপুরি নেতিবাচক আবার পুরোপুরি ইতিবাচক হিসেবেও দেখছে না সরকার। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে এই বাণিজ্য চুক্তির ক্ষেত্রে বেশ কিছু ধারা রয়েছে যার মাধ্যমে আসলে বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের যে বাণিজ্য সেটি আরও সম্প্রসারিত হবে। আবার বেশ কিছু ধারা আছে যেগুলো নেতিবাচক, সেসব বিষয়ে বাণিজ্য মন্ত্রী বলেছেন যে দুদেশের মধ্যে আলাপ আলোচনা করে যাতে উভয় পক্ষের জন্যই সেটি উইন উইন সিচুয়েশন হয় সে বিষয়টি নিশ্চিত করা হবে। তো কিছুক্ষণের মধ্যে জ্বালানি মন্ত্রী কথা বলবেন এবং কি বিষয়ে আসলে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক হয়েছে সেসব বিষয়ে আমরা দর্শকদের জানিয়ে দিতে পারবো। তো এই ছিল বাণিজ্য জ্বালানি মন্ত্রণালয় থেকে আমার কাছে সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম সচিবালয় থেকে। অফিস টাইমে নারায়ণগঞ্জে ভূমি অফিসে ঝুলছিল তালা। প্রতিমন্ত্রীর আকস্মিক পরিদর্শনের খবরে তড়িঘড়ি করে আসেন কর্মকর্তা কর্মচারীরা। নারায়ণগঞ্জের ফ্রিকদিরগঞ্জে ইউনিয়ন ভূমি অফিসে এমন চিত্র দেখতে পান প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল। সকাল 9টা থেকে প্রায় আধা ঘন্টা ভূমি অফিসের বারান্দায় বসে অপেক্ষা করেন প্রতিমন্ত্রী। নির্ধারিত সময়ে অফিসে কাউকে না পেয়ে প্রতিমন্ত্রী বলেন এমন ঘটনা অনাকাঙ্ক্ষিত। দায়িত্ব অবহেলা পেলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারিও দেন ভূমি প্রতিমন্ত্রী। এখন 9টা 20 বেজে চলছে, এখন পর্যন্ত অফিসের কেউ আসেননি। তো অফকোর্স এটা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে বিধি অনুযায়ী আইন অনুযায়ী এ ব্যাপারে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। কোনো অবস্থাতেই কাম্য না 9টার পরে কেন ওনারা অফিস খুলবেন। যারা গ্রাহক আছেন তারা অপেক্ষা করছেন এখানে, এটা আনফরচুনেট এবং এটা আনএক্সেপ্টেড। এই ব্যাপারে যথাযথ বিধি এবং আইন প্রতিপালনের মাধ্যমে তাদের ব্যাপারে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।
এদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ঝটিকা পরিদর্শন করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। এ সময় বেশ কিছু অসংগতি পেয়ে হাসপাতাল পরিচালককে দ্রুত সমাধানের তাগিদ দেন তিনি। সকালে পরিদর্শনে গিয়ে মন্ত্রী অপারেশন থিয়েটার ও বেশ কিছু ওয়ার্ডে গিয়ে রোগীর স্বজনদের সঙ্গে কথা বলেন। এ সময় চিকিৎসক, নার্স, স্টাফ স্বল্পতার কথা জানান তিনি। বলেন, সীমিত সম্পদের মধ্যে স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়া হবে। দেশের হাসপাতালগুলো নিয়ে সরকারের বড় পরিকল্পনা আছে বলেও জানান মন্ত্রী। একই সঙ্গে হাসপাতালে দালাল থাকলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারিও দেন স্বাস্থ্যমন্ত্রী। মেডিসিন সব পাচ্ছে না রুগীরা, এটা একটা কমপ্লেন আছে। সেটা মেডিসিন হয়তো অনেক সময় সাপ্লাই প্রবলেম হয়ে যায়, সেটা আলাপ করেছি আরও যাতে রিপিট করা যায়। ওটিগুলিকে রিনোভেট করতে হবে, মানুষ যাতে ওটিতে ঢুকে মনটা ভালো থাকে পেশেন্টের, ওই স্ট্যান্ডার্ডে আমাদের নিয়ে যেতে হবে। রুগী বেচা কিনা করা বা ট্রলি বেচা কিনা করা, রুগী ভর্তি করার টাকা নেওয়া 100% অফ করে। স্বল্প আয়ের মানুষকে নতুন করে স্বপ্ন দেখাচ্ছে বিএনপি সরকারের ফ্যামিলি কার্ড। আগামী 10 মার্চ যে কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান, যার মাধ্যমে মাসে 2,500 করে টাকা পাবেন এক একজন সুবিধাভোগী। তবে এই উদ্যোগ সফল হওয়ার পথে সামাজিক সুরক্ষা খাতের অপচয়, দুর্নীতিকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন অর্থনীতিবিদরা। যদিও স্থানীয় জনপ্রতিনিধিরা বলছেন উপযুক্ত ব্যক্তির হাতে কার্ড তুলে দিতে বদ্ধপরিকর তারা। সাইফুল ইসলামের রিপোর্ট। সবার আগে বাংলাদেশ, এই স্লোগানে যে নির্বাচনী প্রচারণা শুরু করেছিল বিএনপি, সেখানেই ক্ষমতায় গেলে 4 কোটি পরিবারে ফ্যামিলি কার্ড দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশের প্রত্যেক মা বোনদের কাছে, মাদের কাছে আমরা পৌঁছে দিতে চাই। ক্ষমতা নেয়ার পর সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে চলছে নিম্ন আয়ের মানুষকে দেয়া সেই প্রতিশ্রুতি রক্ষার কাজ। ঈদের আগেই সুবিধাভোগীদের হাতে এই কার্ড তুলে দিতে পরীক্ষামূলকভাবে দেশের 14 উপজেলায় চলছে তথ্য সংগ্রহ, যাচাই বাছাইয়ের কাজ, যেখানে প্রতি মাসে মিলবে 2,500 টাকা। প্রথম পর্যায়ের সুবিধাভোগীর তালিকায় আছেন রাজধানীর করাইল বস্তির বাসিন্দারাও। নুন আনতে পান্তা ফুরায় এসব মানুষের কাছে যেন এক সোনার হরিণ হয়ে আসছে বিএনপি সরকারের এই ফ্যামিলি কার্ড, যার উপর ভরসা করে ছেলে মেয়ের সংসারে আর বোঝা হয়ে থাকতে চান না 6 বছর আগে স্বামী হারানো হাজেরার মতো অনেকেই। ভালো হয় এমন ওষুধ বুড়ি খাইতে তোর কাছে আত্মহত্যা হয় না, কিছু সুযোগ সুবিধাই পাই না। এখন এটা যদি এই স্যারের আমলে হয় তাহলে তো আমাদের মনে আর কারোর উপর বিশ্বাস থাকবে না। কখনো প্রয়োজন হলেও আমার বাবার বাড়ির জন্য বা আমার মার জন্য আমি কিছু চাইতে পারবো না, আমি সংকোচ বোধ করবো। তো ফ্যামিলি কার্ডটা পাইলে দেখা গেছে পণ্য দেখ বা টাকা নগদ দেখ, আমি এটা আমার ফ্যামিলির কাজে ইউজ করতে পারবো। নিত্যদিনের খরচ মেটাতে হিমশিম খাওয়া মানুষের চাওয়া ফ্যামিলি কার্ড বিতরণে যেন অনিয়মের গ্যারাকলে পড়ে বঞ্চিত না হন তারা। যাদের কাছে নেতা আছে, আত্মীয় স্বজন, জ্ঞাতি গোষ্ঠী 14টা নাম দেওয়া করে দেবে, অথচ আমরা যে গরিব দরিদ্র হেরা কেউ কিচ্ছু পাবো না। সরকারের ভোটার যারা এখানে ঢাকার পাবে, আর যারা ভাড়াটিয়া দেশের ভোটার কেন পাবে না? মূলত দরিদ্র নিম্নবিত্ত পরিবারের মায়েরা এই সুবিধা পাবেন বলে সিদ্ধান্ত নিয়েছে সরকার। তাদের প্রত্যাশা, এই ফ্যামিলি কার্ড বিতরণে আসবে স্বচ্ছতা, কোনো রকম থাকবে না অনিয়ম। এর পাশাপাশি সুবিধাভোগী যারা, তাদের কাছেই যেন এই কার্ড পৌঁছায়। স্থানীয় প্রতিনিধিদের আশ্বাস, যাচাই বাছাই করেই সুবিধাভোগীর হাতে কার্ড তুলে দিতে চান তারা। এইখানে কোনো দলীয় নেতাকর্মী দ্বারা এই কাজটা করা হবে না। আমাদেরকে যদি বলা হয় তাদের পাশে থেকে সহযোগিতা করার জন্য, আমরা সর্বদা তাদের পাশে আছি। অর্থনীতিবিদরা বলছেন, দলীয়করণ ঠেকাতে পারলে এই কার্ড বদলে দিবে সামাজিক সুরক্ষা খাতের ব্যয়ের চিত্র। এজন্য সঠিক তথ্য ব্যবস্থাপনার তাগিদ তাদের। অনেক সময় দলীয়করণ করা হয়, এখানে দুর্নীতি করা হয়, যার থাকার কথা সে থাকে না। সবার কাছে ব্যাংক অ্যাকাউন্ট বা তাদের কাছে মোবাইল ফোনও অনেকে থাকে না। ডিজিটাল একটা রেজিস্ট্রি করা যায়, তাহলে ওই যে একটা ডুপ্লিকেশন, এই ডুপ্লিকেশনটা হয় না। এনআইডির যে স্থায়ী ঠিকানার যে সমস্যাটা, সেই সমস্যাটাও তখন কিছুটা হলেও দূরীভূত করা যায়। যদিও সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। সচিবালয়ে কথা বলছেন বন ও পরিবেশ মন্ত্রী আব্দুল আওয়াল মিন্টু। সরাসরি যাচ্ছি সেখানে। জি সেই জায়গাতে ঢাকা সহ সারা বাংলাদেশের এই যে পরিস্থিতি, সেটা পরিবর্তনে বর্তমান সরকারের কি লক্ষ্যমাত্রা রয়েছে বা কি করণীয় রয়েছে?
না, এটা নিয়ে আজকের মিটিংয়ে আমাদের কোনো আলোচনা হয় নাই। ইতিপূর্বে আমরা এটা নিয়ে আমাদের মন্ত্রণালয়ে বসছি, আমাদের সচিব মহোদয় বা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট যারা কর্মকর্তা আছে তাদের সাথে আমরা আলোচনা করেছি। বিগত সরকার কতটুকু এটা নিয়ে কাজ করেছে বা তারা আমাদেরকে সাজেশন দিয়েছে সেগুলো নিয়ে আমরা গোথরো করছি। কিন্তু যেহেতু আমাদের প্রাইম এজেন্ডা হচ্ছে 25 কোটি গাছ লাগানো আমাদের নির্বাচন অঙ্গীকার ছিল, তো সেটা নিয়ে আজকে মূলত আমরা আলোচনা করেছি। আর এই দূষণ সংক্রান্ত ব্যাপারে আমরা হয়তো আগামীতে পরিপূর্ণ আলোচনা করে আমরা কতটুকু কমাতে পারবো বা কোন কোন সেক্টরকে আমরা ফোকাস করছি সেটা নিয়ে আমরা কাজ করব। আর অন টাইম সিঙ্গেল যে ইউজ যে পলিথিন যেটা আছে সেটা নিয়ে আমাদের অবস্থানও আগে যে সরকার ছিল বা যারা ইন্টারিম গভর্নমেন্ট যে রেগুলেশনগুলো দিয়েছে সেটাকে আমরা ইমপ্লিমেন্ট করব। কারণ এই যে প্লাস্টিকগুলো আমাদের দূষণ হচ্ছে, পাশাপাশি আমাদের এই যে ড্রেনগুলো ব্লক করতেছে, আমাদের জলবদ্ধতা তৈরি হচ্ছে। তো সুতরাং এইগুলো নিয়ে আমরা মন্ত্রণালয় আলোচনা করছি। সুতরাং দূষণ এবং জলবদ্ধতা সহ অন্যান্য যে ব্যাপারগুলো আছে এগুলো নিয়ে আমাদের ইন্টারনালি ডিসকাশন চলছে। আমরা হয়তো খুব অল্প সময়ের ভিতরে এটা ব্রিফিং করতে পারবো যে আমরা কী করব। সরাসরি ছিলাম সচিবালয়, সেখানে কথা বলছিলেন বন ও পরিবেশ মন্ত্রণালয়ের সচিব এবং উপস্থিত ছিলেন বন ও পরিবেশ মন্ত্রী আব্দুল আওয়াল মিন্টু। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কথা বলছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। সরাসরি যাচ্ছি সেখানে। এভিডেন্সটা আছে, এইটা আমরা এই মামলায় এটা আমরা টেন্ডার করতে চাই। এত শক্ত ডকুমেন্ট থাকার পরেও এভিডেন্সটা কেন দেওয়া হয়নি? এটা তো নতুন না, এটা তো আগে থেকে এটা পেয়েছেন কবে? এইটা আমরা এটা কবে পেয়েছি ঠিক আমি জানি না, তবে এটা আমার নলেজে আসছে খুব রিসেন্টলি। তো সেই বিষয়গুলো আমি যখন আমরা টেন্ডার করব এভিডেন্সে তখন আপনাদের কাছে ডিটেলসটা আমরা জানাবো সব কিছুটা। সাক্ষ্য গ্রহণ প্রয়োজন হবে না, এটা আমরা যদি টেন্ডার করি আমরা সরাসরি এভিডেন্সে দিতে পারবো। ডিফেন্সকে শুধু আমাদের নোটিশ দিলেই হবে। না, এটা গাফিলতি না, এটা আমাদের ত্রুটি বিচ্যুতির মধ্যে হতে পারে, অথবা এভিডেন্সটা হয়তো তখন ছিল না, সাবসিকুয়েন্টলি হয়তো এসছে, এরকম হতে পারে। যেহেতু এটা বিষয়টা আমার কাছে ইনস্ট্যান্টলি আসছে, এই জন্য আমি তাৎক্ষণিকভাবে মনে হলো যে এই এভিডেন্সটা আমাদের দেওয়া প্রয়োজন। আপনারা তো নতুন করে সংযুক্ত করছেন, আগে যেসব সাক্ষী হয়ে গেছে সেগুলোর মধ্যে কোনো অসঙ্গতি আছে কিনা সেগুলো কি দেখার সুযোগ আছে? সেগুলো আমি দেখেছি, সেগুলো যথাযথভাবে দেওয়া হয়েছে। আমার কাছে মনে হচ্ছে যে এইটা আমাদেরকে ওই আগের যে সাক্ষ্যগুলোকে আরও স্ট্রেংথেন করবে। সেই সরাসরি ছিলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, সেখানে কথা বলছেন চিফ প্রসিকিউটর। চট্টগ্রামের সীতাকুণ্ডে নৃশংস হত্যার শিকার জান্নাতুল নিসা ইরার বাসায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। সেখানে আছেন সহকর্মী ফেরদৌস লিপি। সরাসরি যাচ্ছি তার কাছে। শোকাহত পরিবার এবং স্বজন যারা আছেন তারা অনেকটা ক্ষুব্ধ এবং তারা বলছেন যে আসামির দৃষ্টান্তমূলক শাস্তি তারা দাবি জানিয়েছেন। এবং কিছুক্ষণ আগে পার্বত্য বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল এসেছেন, শোকাহত পরিবারের সাথে কথা বলেছেন এবং তিনি বলেছেন যে প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশ দিয়েছেন যেন দ্রুত আসামির দৃষ্টান্তমূলক শাস্তি হয়, সেই আশ্বাস তিনি দিয়েছেন। এবং এখানে যখন আমরা এসেছি আমরা দেখেছি যে যারা প্রতিবেশী কিংবা স্বজনরা আছেন তারা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন এবং তারা বলছেন যে এরকম একটি শিশু হত্যাকাণ্ড এবং সেটা যদি বিচার না হয় তাহলে তারা যে তাদের শিশু সন্তান নিয়ে অনিরাপদ বোধ করছেন সেটা কিন্তু তারা বলছেন। এবং আমরা দেখেছি যে বিভিন্ন রাজনৈতিক দল এবং যারা জনপ্রতিনিধি আছেন তারা পরিবারের সঙ্গে দেখা করছেন, আশ্বস্ত করছেন বিচারের দৃষ্টান্তমূলক। এবং এখানে এখন আমরা দেখছেন যে শিশুটির পরিবার এবং যারা বিশেষ করে মা এবং বাবা তারা আছেন এবং তারাও আশা করছেন যে সরকারের পক্ষ থেকে কিন্তু একটা দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে। আর প্রশাসনের পক্ষ থেকে আমরা জেনেছি যে কিছুক্ষণ পর আসামিকে চট্টগ্রামের আদালতে হাজির করা হবে। তো এই ছিল আমার কাছে চট্টগ্রামের সীতাকুণ্ডে যে নৃশংসভাবে হত্যার শিকার হওয়া শিশু ইরার বাসভবন থেকে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে। সময় সংবাদে আরও থাকছে। ৩-০ গোলে ম্যাচ জিতেও ছিটকে গেল বার্সেলোনা। 2 লেগ মিলিয়ে 4-3 ব্যবধানে এগিয়ে থেকে কোপা দেল রের ফাইনালে অ্যাটলেটিকো মাদ্রিদ। এবার বাণিজ্যের সংবাদ। টানা 6 দফায় বাড়ানোর পর দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন। এ দফায় ভরিতে সর্বোচ্চ ৯,২১৪ টাকা কমিয়েছে
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজস। নতুন দাম অনুযায়ী দেশের বাজারে প্রতি ভরি 22 ক্যারেটের স্বর্ণের দাম পড়বে 2,68,000 টাকা। এছাড়া 21 ক্যারেট 2,56,000 টাকা, 18 ক্যারেট 2,19,500 টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে 1,79,000 টাকা। এর আগে চলতি মাসের 3 দিনেই দাম ভরিতে সর্বোচ্চ 8,748 টাকা বাড়িয়েছিল সংগঠনটি। আবির রাঙিয়ে দোল উৎসবে মেতেছেন বরিশালের নানা বয়সী মানুষ। সকালে ঐতিহ্যবাহী শঙ্কর মাঠে শুরু হয় আবির খেলা। একে অপরকে রং মাখিয়ে উৎসব আনন্দে মাতেন সব বয়সী মানুষ। রাধাকৃষ্ণের প্রতিমায় পুজো দিয়ে ঢাক ঢোলের বাজনায় উৎসবে মাতেন সনাতন ধর্মাবলম্বীরা। দেশের বাইরের খবর। ফিলিস্তিনে অব্যাহত আছে ইসরায়েলি আগ্রাসন। পশ্চিম তীরে দখলদারের হামলায় 2 ভাই নিহত হয়েছেন। ইরানের বিরুদ্ধে সংঘাতের জেরে ত্রাণ প্রবেশ বন্ধ থাকায় বর্তমানে গাজায় অন্তত 16 লাখ বাসিন্দা খাদ্যাভাবে ভুগছেন। যদিও ধীরে ধীরে সীমান্ত ক্রসিং খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তেল আবিব। এদিকে টানা 4র্থ দিনের মতো বন্ধ রয়েছে আল আকসা মসজিদ। ডিএমপি সদর দফতর পরিদর্শন শেষে কথা বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। সরাসরি যাচ্ছি সেখানে। সরকার প্রতিষ্ঠিত হয়েছে, সুতরাং আগের সাথে তুলনা করলে চলবে না। দ্বিতীয়ত, আমি প্রথম দিনেই মন্ত্রণালয়ে যোগদান করার পরে আপনাদের নিশ্চয়ই মনে আছে বলেছি যে চেইন অফ কমান্ড থাকতে হবে, স্টাবলিশ করতে হবে। এখন যে প্রশ্ন আপনি তুললেন যে একজন ওসি সরাসরি মন্ত্রীকে ফোন করবে কিনা, সেটা আমরা অ্যালাউ করি নাই। তবে মন্ত্রী যদি প্রয়োজন মনে করে যে কোনো লেভেলে যোগাযোগ করার, সেটা করবে, কিন্তু চেইন অফ কমান্ড ব্রেক করে যেন নিম্নপদস্থ কর্মকর্তারা তার উপরস্থ কর্মকর্তাদের ডিঙ্গিয়ে সরাসরি তার উপরস্থ কর্মকর্তাকে যোগাযোগ না করে, এটা বলা হয় চেইন অফ কমান্ড যেন ব্রেক না করে, সেই সিস্টেমটা আমরা চালু করেছি। ইতিমধ্যে সেটা প্রতিষ্ঠিত হয়েছে। এই মেসেজ আমাদের ডিপার্টমেন্টের সবার কাছে গিয়েছে। তবে পুলিশ কমিশনার বা আইজিপি যদি মনে করে যে কোনো লেভেলে উনি যোগাযোগ করবেন, সেটা। সরাসরি যুক্ত ছিলাম ডিএমপি সদর দপ্তর থেকে, সেখানে কথা বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের বাকি অংশ সরাসরি দেখতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে। কোপা ডেল রের সেমিফাইনালে দ্বিতীয় লেগে 3-0 গোলে জিতেও ফাইনাল যাওয়া হলো না বার্সেলোনার। 2 লেগ মিলিয়ে 4-3 ব্যবধানে এগিয়ে থেকে ফাইনাল নিশ্চিত করলো অ্যাথলেটিকো মাদ্রিদ। প্রথম দেখায় 4-0 গোলে পিছিয়ে থাকায় ফাইনালে যেতে বার্সার জিততে হবে অন্তত 5-0 গোলে। 2-0 এগিয়ে থেকে বিরতিতে যায় স্বাগতিকরা। 72 মিনিটে প্রায় তৃতীয় গোলের দেখা। 3-0 ব্যবধানে জয় পেয়েও আসর থেকে ছিটকে পড়ে কাতালানরা। এ ছিল দুপুর 12টার সময় সংবাদে। এরপর খেলার সময় থাকবেন সহকর্মী শিমুল। খেলার সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।